আচ্ছা, আধুনিক যুগ ৪, আধুনিক যুগ ৩ এর ক্লাসটা নিতে পারি নাই। আমাদের এখানে সাধারণত লোডশেডিং হয় না, একেবারেই বলা যায়। ওইদিন এত লোডশেডিং হচ্ছিল, আবার আমাদের জেআরটের এবং আইপিএস দুটোই আছে। খুবই দুঃখজনকভাবে সেদিন খুবই সমস্যা হচ্ছিল, আমি ক্লাসটা নিতে পারি নাই। একটা রেকর্ড শেয়ার করা হয়েছে, ওটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের। আর এগুলো তো আসলে হচ্ছে সার্বিকভাবে একটা আলোচনা, তোমাদের ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা বিগত সালগুলোতে কেমন প্রশ্ন আসছে। তো যারা দেখো নাই ক্লাসটা, সেটা দেখে নিবে। আর আজকে হচ্ছে আমাদের যেহেতু মোটামুটি আমি বলেছিলাম যে প্রথম যে 11 জন বিশিষ্ট 11 জন, সে 11 জন ছাড়াও আমরা আরো কয়েকজন সাহিত্যিক নিয়ে পড়বো। আর তোমরা আরো কয়েকজন নিয়ে পড়বা, হ্যাঁ, ধারণা রাখবা। তো বাকিদের নিয়ে আমি মোটামুটি যারা খুব গুরুত্বপূর্ণ আসতে পারে তাদের নিয়ে আমরা আলোচনা করছি। যদি 10টা প্রশ্ন আসে, গতবার আমরা দেখেছি 5টা প্রশ্ন এসেছে, যদি 10টা প্রশ্ন আসে, মোটামুটি আমি মানে এতটুকু বলতে পারি, যতটুকু পড়েছো বা পড়ানো হয়েছে এখান থেকে ম্যাক্সিমাম কমন থাকতে পারে। হুম। প্রথমেই আসছি, জসিমউদ্দিন বাকি ছিল 11 জনের মধ্যে। জসিমউদ্দিন বানানটা সবাই খেয়াল করবা। অনেকে জসিমউদ্দিন বানানটা মানে এভাবে লিখে না, এই বানানটা একটু খেয়াল করবে, এভাবে লিখতে হবে। প্রথমে আসো জসিমউদ্দিনের কাহিনী কাব্যের বৈশিষ্ট্য। জসিমউদ্দিনের যে দুটো কাহিনী কাব্য আছে, হ্যাঁ, নকশিকাঁথার মাঠ এবং হচ্ছে তোমার আহ তোমার জসিমউদ্দিন সম্পর্কে প্রথমেই আমরা অবশ্যই ওনার নকশিকাঁথার মাঠটা সম্পর্কে অবশ্যই হচ্ছে তোমার ধারণাটা খুব ভালো করে রাখতে হবে। আর কাহিনী কাব্যের যে বৈশিষ্ট্যগুলো জানতে চেয়েছি সেগুলো সম্পর্কে যদি আমরা দেখি, আমরা সবসময় দেখি যে ওনার যে কাব্যগুলো আছে সেগুলোতে আমরা একসাথে তোমার গল্প এবং কবিতার স্বাদ পাচ্ছি। এগুলো হয়তো মানে অনেকটা উপন্যাসের মতোই, কিন্তু লেখা হয়েছে কবিতার আকারে। এই যে কবিতা এবং গল্পের স্বাদ যে একসাথে পাচ্ছি, যার কারণে আমরা বলতে পারি এটাকে কাব্য উপন্যাস বলতে পারি, এবং এই কাহিনী কাব্যগুলোকে বলা হচ্ছে কাব্য উপন্যাস। তো এখানে তোমার 14 পর্বের যে কাহিনী কাব্য, প্রতিটা কাব্যের শুরুতে একটা করে গান সংযুক্ত করেছেন, এবং পর্বের সঙ্গে সঙ্গতি রেখেই মূলত তিনি এই গানগুলো লিখেছেন, এবং গানগুলো মূলত আঞ্চলিক সুরে রচিত। তো এখানে আমরা কি দেখি, যে ওনার কাব্যগুলোতে মূলত আমরা দেখি হচ্ছে পল্লীর প্রকৃতি দেখি, নানা উপকরণ দেখি, ধর্ম বিশ্বাস, সংস্কার, আচার, সংস্কৃতি, এবং এগুলো যেহেতু তোমার দেশভাগের আগে লিখা, উনি কিন্তু তোমার যেহেতু হিন্দু মুসলিম বিভিন্ন বাড়িতে যেতেন, হ্যাঁ, তাদের সম্পর্ক ভালো ছিল। তো দেখা গেছে তোমার হিন্দু মুসলিমদের যে রীতিনীতি বা যে পরিবেশ, হ্যাঁ, সে বিষয়গুলো, আচার সংস্কৃতি, সংস্কার, ধর্ম বিশ্বাস সবকিছু কিন্তু তোমার আমরা দেখতে পাচ্ছি ওনার কাব্যগুলোতে উঠে এসেছে। এবং এই কাব্য সম্পর্কে, নকশিকাঁথার মাঠ সম্পর্কে এটা একটু ভালো করে দেখে যাবা, এটার কাহিনীটা পড়ে যাবা। হ্যাঁ, এটার যে মানে কাহিনীটা বেশ সুন্দর, মানে আমাদের পাঠ্য ছিল। তো এই কাহিনীটা যদি জেনে যাও, মোটামুটি যেভাবেই আসুক না কেন তুমি, আহ সেটা কাহিনী কাব্যের বৈশিষ্ট্য আসুক অথবা ফিক্সড করে নকশিকাঁথার কাব্য সম্পর্কে আসুক বা যেটাই আসুক, মানে আশা করি সমস্যা হবে না। তো ওনার যে নকশিকাঁথার মাঠ, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কৃষিকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, হ্যাঁ, আবার সেখানে আমরা যে গ্রামীণ প্রেম, এই যে গ্রামীণ প্রেমের যে আবেদন, হ্যাঁ, গ্রামীণ প্রেমগুলো যেভাবে হয়ে থাকে বা এখানে কি ধরনের সমস্যা, সবকিছু কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কাব্যের একটা ভূমিকা লিখেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে এই লেখার মধ্য দিয়ে পল্লী জীবন আমার কাছে চমৎকার একটি মাধুর্যময় ছবির মতো দেখা দিয়েছে। ওনার যে মেইন বৈশিষ্ট্য, হ্যাঁ, পল্লী জীবনটা উনি কি ওনার কাব্যগুলোতে তুলে ধরেছেন। আমরা ওনাকে এজন্য আবার কি বলি, পল্লী কবিও বলি। তো ওনার এই যে নকশিকাঁথার মাঠ, আচ্ছা বানানটা খেয়াল করো, বানান অনেক বইতে নকশিকাঁথার মাঠ এভাবে লেখা আছে, এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ, এভাবে হবে। হ্যাঁ, এগুলো যেহেতু বই থেকে তোলা হয়েছে অনেকগুলোতে এরকম রয়ে গেছে। তো এই যে নকশিকাঁথার মাঠের মেইন যে দুজন চরিত্র, রূপা এবং সাজু, তাদের দুজন যে গ্রামীণ যুবক যুবতীর প্রেম কাহিনী এবং এটার মূল যে বিষয়বস্তু। তো এখানে দেখা যাচ্ছে রূপাই হচ্ছে তার গ্রামের ছেলে এবং খুবই কালো এবং কাঁধ পর্যন্ত তার চুল, এবং সে হচ্ছে লাঠিয়াল। তো রূপাইয়ের সঙ্গে সাজুর যে ভালোবাসার সম্পর্ক, তারা পরবর্তীতে সেই সম্পর্কের উপর ভিত্তি করে বিয়ে করে সংসার শুরু করে। তো এক সময় দেখা যাচ্ছে যে একটা খবর আসে যে তোমার গাছনাচরের পাকা ধান কেটে নেওয়া হচ্ছে। তো সেখানে সে লড়াই করতে যায়, তাদের সাথে লড়াই করতে গিয়ে তোমার খুনের আসামি হয়ে ফেরারি হয়ে যায়। এরপর হচ্ছে তোমার সাজু রূপাইয়ের একদম প্রথম প্রথম দৃষ্টি বিনিময় থেকে একদম রূপাইয়ের চলে যাওয়া পর্যন্ত যে সময়টুকু, এর মধ্যে প্রতিটা মানে সময়ের স্মৃতিগুলো তোমার
সুই সুতা দিয়ে কাঁথার উপর ফুটিয়ে তুলতে থাকে এবং সে রূপায় আসার জন্য অপেক্ষা করতে থাকে কে? সাজু। তো এক সময় দেখা গেছে সে তার মাকে বলে যে আমি যদি মরে যাই আমার কবরের উপর কাঁথাটা বিছিয়ে দিও। আমরা কিন্তু এই কাঁথাগুলো দেখি তাই না, নকশি কাঁথা। তো এখন অনেক ধরনের কাঁথা বের হয়েছে কিন্তু আমরা সবসময় দেখি এখানে কিন্তু গ্রামীণ জীবনের অনেক কিছু ফুটে ওঠে। তো এভাবে একদিন তোমার সাজু মারা যায় শেষ পর্যন্ত। তো অনেকদিন পরে গ্রামের লোকেরা মানে একটা বাঁশির সুর শুনতে পায় অনেক রাতে, তখন দেখে যে সাজুর কবরের উপরে একটা ভিনদেশী লোক মরে পড়ে আছে। আসলে সেই ছিল হচ্ছে তোমার রূপাই। তো এখানে আমরা দেখতে পাই যে নকশিকাঁথার মাঠকে বলা হয় যে আবহমান বাংলার দর্পণ, মানে আয়না বলা হচ্ছে কারণ এখানে নকশিকাঁথার মধ্যে সবকিছু তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখানে পল্লী জীবনের যে সুখ দুঃখ, হাসি কান্না বলো, প্রেম বিরহ, ঝগড়া বিবাদ, এই সবকিছু কি জীবন্ত হয়ে উঠেছে। এবং এখানে আমরা একই সাথে কবিতা এবং গল্প পড়ার, হ্যাঁ গল্প পড়ার স্বাদ পাচ্ছি। তুমি যখন এই কাব্যগুলো পড়েছো কিনা জানি না, যাদের পড়া আছে দেখবা মানে একই সাথে যেমন কবিতার স্বাদ পাওয়া যাচ্ছে, আবার আমরা একই সাথে গল্প পড়ার, আমরা গীতি কবিতা যখন পড়ি, হ্যাঁ রবীন্দ্রনাথের যে ছোট ছোট কবিতাগুলো বা অন্যান্যদের অথবা পদাবলী সাহিত্য, তখন কিন্তু আমাদের এরকম ফিলিংসটা হয় না যে আমরা একই সাথে যে একটা গল্প, একটা উপন্যাসের মতো আমরা আগায় যাচ্ছি, আবার একই সাথে আমরা কবিতার স্বাদটাও পাচ্ছি। এটা কিন্তু অনেক সময় হয় না, যার কারণে একে অনেকে বলেছেন যে কাব্য উপন্যাস। জসীমউদ্দিনের কবিতার বিষয় কেবলই গ্রাম। কেন? উনি গ্রাম নিয়ে লিখেছেন, এজন্য গ্রাম। তো যাই হোক, উনি আসলে গ্রামে মানে বেড়ে উঠেছেন কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি শহরেই ছিলেন। তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও আমরা দেখতে পাচ্ছি তার জীবনে মানে গ্রামের যে প্রভাবটা, গ্রামে যে বেড়ে উঠেছেন, গ্রামীণ যে জনপদ, তার সাধারণ মানুষ, হ্যাঁ তাদের জীবনযাত্রা, তারপর যে প্রাকৃতিক পরিবেশ, মাঠ, শস্য ভরা ক্ষেত, হ্যাঁ নদী নালা, ফুল ফল, সবকিছুই হচ্ছে তার কাব্যে উঠে এসেছে। কিন্তু আমরা দেখো, আমরা রবীন্দ্রনাথ কিংবা নজরুল বলো বা জীবনানন্দ বলো, আবার আমরা মাইকেল সম্পর্কে পড়েছি, আমরা দেখতে পাচ্ছি যে তিনি পুরাণ থেকে, হ্যাঁ রামায়ণ বলো, মহাভারত বলো, হ্যাঁ এই সকল বিষয়বস্তু থেকে হচ্ছে ওনারা কি করেছেন, তোমার বিভিন্ন অনুষঙ্গগুলো ব্যবহার করেছেন। কিন্তু জসীমউদ্দিনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে ওনার সবকিছুই হচ্ছে গ্রাম কেন্দ্রিক, গ্রামের যে বৈশিষ্ট্যগুলো সবকিছুই তিনি তার কবিতায় তুলে ধরেছেন। হ্যাঁ, তো তার প্রকাশ ভঙ্গি হয়েছে আধুনিক শিল্পরীতি এবং কলা সম্মত উপায়ে, যার কারণে যে পল্লী জীবন কেন্দ্রিক হলেও এটা অনেক সময় আমরা, আমাদের স্যার বলতেন যে আসলে পল্লী সাহিত্য হয়ে ওঠেনি, হয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন আধুনিক সাহিত্য, যার কারণে এটাকে পল্লীর সাথে নগর জীবনের একটা সেতু বন্ধন বলে থাকে অনেকে, আখ্যায়িত করা চলে। বাংলাদেশের অন্য কোনো পল্লী কবির ভাব ও বিষয় নিয়ে এমন সার্থক কাব্যকর্ম করতে সক্ষম হয়নি, যার কারণে আমরা বলতে পারি যে মানে ওনার যে কাব্যগুলো, হ্যাঁ বা কবিতা, এগুলোর প্রধান মূল বিষয়টাই হচ্ছে গ্রাম। এবং বাংলা কাব্যে তিনি নতুন ধারার প্রবর্তক এবং স্বতন্ত্র মৌলিক প্রতিভার অধিকারী কবি হিসেবে স্বীকৃত। নিজস্ব কাব্য প্রতিভায় তিনি এক পল্লী ধারা বিপ্লবের সফল স্রষ্টা, যার কারণে আমরা ওনাকে বলছি পল্লী কবি। ওনার 3টা কাব্যের নাম, এটা যদি তোমার 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, আর রাখালি, বালুচর, ধানক্ষেত। আর জসীমউদ্দিন কোন অর্থে পল্লী কবি, এটা 24তম বিসিএস আসছে। আর যেহেতু অলরেডি বলেছি পল্লী তার কবিতার বিষয়বস্তু, পল্লী নিয়েই তিনি লিখেছেন। হ্যাঁ, পল্লীর যে প্রকৃত চিত্র আমরা কিন্তু এটা ওনার কবিতার মাধ্যমেই সেটার রসটা আস্বাদন করতে পারছি, প্রকৃত স্বাদ পাচ্ছি। হ্যাঁ, তার যে রচনাগুলো সেগুলোর পটভূমি হচ্ছে গ্রাম, গ্রামীণ জীবন, গ্রামীণ জীবনের সুখ দুঃখ, গ্রামীণ জীবনের তোমার নদী নালা, ফুল ফল, প্রকৃতি, সবকিছুই হচ্ছে তার, তিনি অত্যন্ত দরদ দিয়ে তার কবিতায় চিত্রায়ন করেছেন, যার কারণে আমরা ওনাকে বলছি পল্লী কবি। যেটা বলছিলাম, সুজনবাদীর ঘাট, নকশিকাঁথার মাঠ আর সুজনবাদীর ঘাট, এই দুটো কাব্য সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। এই দুটোর প্রেক্ষাপট অর্থাৎ কাহিনীটা অবশ্যই জেনে যাবো। অলরেডি খুব ছোট করে সংক্ষেপে নকশিকাঁথার মাঠের কাহিনী আমরা জেনেছি। আর সুজনবাদীর ঘাট, এখানে হচ্ছে তোমার মেইন যে চরিত্র, মুসলমান চাষির ছেলে হচ্ছে সুজন, আর হিন্দু নমুর উপজাতির মেয়ে দুলি, এই দুজনের প্রেম কাহিনীকে নিয়েই হচ্ছে এটা রচিত। তো তাদের মধ্যে বিয়ে হয়েছে, যেহেতু একজন মুসলিম আর একজন হিন্দু। তো বিয়ে হওয়ার পর তাদের যে মহররম উৎসব, সেটাকে কেন্দ্র করে তোমার সংঘাত হয়। তখন হচ্ছে স্বজনরা গ্রাম ছেড়ে চলে যায়। তখন দুলির বাবা হচ্ছে তার সাথে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে, কিন্তু বিয়ের দিন হচ্ছে স্বজন এসে উপস্থিত হয়। ওই বিয়ের আসর থেকেই হচ্ছে তারা পালিয়ে গিয়েছিল। তো কিছুদিন তোমার সুখে ঘর করে, কিন্তু শেষ রক্ষা হয় না। শেষ পর্যন্ত আবার তোমার স্বজনকে, আমরা বাংলা সিনেমায় যেটা দেখি, অপহরণের মামলায় স্বজনের জেল হয়। আর এদিকে দুলিকে এনে দ্বিতীয় বিয়ে দেওয়া হয় হচ্ছে ধনাঢ্য কালাচাঁদের সাথে।
জেল থেকে ছাড়া পেয়ে সুজন দুলির খোঁজে ঘুরতে ঘুরতে একদিন দুলির শ্বশুর বাড়ি গ্রামে আসে। তখন হচ্ছে সুজন বিষের বড়ি খেয়ে গভীর রাতে নদীর ঘাটে বাঁশির সুর তুলে। দুলি তো আর বাঁশির সুর শুনে বসে থাকতে পারে না, সে পাগল হয়ে ছুটে আসে। একদিকে হচ্ছে তার স্বামী সংসার, আরেকদিকে হচ্ছে তোমার সুজনের যে ভালোবাসা সেটার টান। তো শেষ পর্যন্ত সেটা তার জীবন দিয়ে হচ্ছে সেটার মূল্য দিতে হয়। এই দুটো কাব্যের বিষয়বস্তু অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে। কবর কবিতার সারমর্ম, কবর কবিতা সম্পর্কে মোটামুটি আমরা সবার, যেহেতু এটা পাঠ্য ছিল, আমরা জানি এটা একটা শোকগাথা বা এলিজি, এবং বাংলা সাহিত্যে এরকম কবিতা আসলে আর লেখা হয়নি। হ্যাঁ, এতগুলো তোমার মৃত্যু এবং এত সুন্দর বর্ণনা সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার প্রধানতম উপাদান কিন্তু প্রেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে পল্লীর যে সহায়হীন মানুষ, হ্যাঁ, তাদের যে দুঃখ বেদনা সবকিছুই হচ্ছে এই কবিতায় উঠে এসেছে। এবং এটার বলা যায় বাংলা ভাষার একটা শ্রেষ্ঠ ড্রামাটিক মনোলগ বলা যায়। তো এটা পরবর্তীতে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করানো হয়েছিল, এবং এখানে হচ্ছে তোমার যে বেদনার্ত স্মৃতিচারণ আমরা যখন দেখি যে তার দাদা নাতিকে বলছে, হ্যাঁ, সে একে একে কিভাবে তার স্বজনগুলো হারিয়েছে এবং শেষ পর্যন্ত সে রিক্ত নিঃস্ব হয়েছে, হ্যাঁ, সেই বিষয়টা এখানে উঠে এসেছে। এই জিনিস তোমাদের যেহেতু এটা মুখস্থ না হোক, অন্তত কাহিনী জানা আছে, আরেকবার একটু দেখে নিবে, তাহলে মোটামুটি তুলে ধরতে পারবা সারমর্মটা। তো এটা শুধু আসলে সারমর্ম না, যে কোনো ভাবে প্রশ্নটা আসতে পারে গল্প সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো লেখকের মোটামুটি গুরুত্বপূর্ণ যে তোমার রচনাগুলো, সেগুলো সম্পর্কে কিছুটা হলো ধারণা নিয়ে যেতে হবে। এর পাশে জীবনানন্দ দাশ, আমরা যদি পঞ্চপাণ্ডব সম্পর্কে জানি, সবার আগে পঞ্চপাণ্ডব কে কারা ছিলেন এই প্রশ্নটা অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে তোমার জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, এই দুজন সম্পর্কে অবশ্যই ভালোভাবে ধারণা নিয়ে যেতে হবে। তাহলে দেখো জীবনানন্দ দাশ সম্পর্কে প্রথমে আসো যে বাংলা কবিতার পঞ্চপাণ্ডব কারা। পঞ্চপাণ্ডব শব্দটা আসছে মূলত হচ্ছে তোমার মহাভারত থেকে। মহাভারতে যে পাণ্ডুর ছেলে 5 পাণ্ডব, তোমার তারাই হচ্ছে যুধিষ্ঠির, তারপর হচ্ছে তোমার আহ অর্জুন, সহদেব, নকুল, আরেকজনের নাম হলো ভীম। হ্যাঁ, এদের এদের থেকেই মূলত এই ধারণাটা আসছে পঞ্চপাণ্ডব। তো বাংলা সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথকে যদি তুমি একটা বট বৃক্ষের সাথে তুলনা করো, তো একটা বৃক্ষের নিচে কিন্তু তোমার নতুন কোনো বৃক্ষ জন্মায় না, বৃক্ষের ছায়াই, হ্যাঁ, বড় হতে পারে না, জন্মালেও সে কি, সে বড় হতে পারে না আরেকটা বিশাল একটা বৃক্ষের ছায়াতে। তো ঠিক তোমার রবীন্দ্রনাথের ক্ষেত্রে একই বিষয় ছিল। হ্যাঁ, ওনার এত প্রভাব, ওনার বলয়ের ভেতর থেকে কেউ বের হতে পারছিল না। তো সেই সময়ে আমরা আমাদের যে 30-এর কবি, 30-এর বিশিষ্ট 5 জন কবি, তুমি অবুঝ বিশু এই নামে মনে রাখতে পারো। অবুঝ বিশু হচ্ছে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, আর বিশু হচ্ছে তোমার বিষ্ণু দে, আর হচ্ছে তোমার সুধীন্দ্রনাথ দত্ত। এভাবে মনে রাখতে পারো। তো এই 5 জন কবি প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে একেবারে স্বতন্ত্র একটা নতুন ধারার তোমার কবিতা সৃষ্টি করে, এবং যার কারণে আমরা এদেরকে আবার কল্লোল যুগের, যেহেতু তাদেরকে আমরা কল্লোল যুগের লেখকও বলতে পারি, এবং এই যুগের প্রতিনিধিত্ব করেছে যারা, তাদের মধ্যে এই 5 জন হচ্ছে অন্যতম, যার কারণে বাংলা কবিতার ইতিহাসে আমরা তাদেরকে বলি যে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব কাকে বলে বা কারা, এই ধরনের প্রশ্ন আমাদের প্রিলির জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন তোমার রিটেনের জন্য আবার কেন বলে, ওই যে এরা রবীন্দ্রনাথের বলয় থেকে বেরিয়ে আসছিল। হ্যাঁ, তো দেখো বিগত শতাব্দী বাংলা সাহিত্যের ইতিহাসের রবীন্দ্র যুগ হিসেবে খ্যাত। বাংলা কবিতায় তখন রবীন্দ্রনাথের বাইরে কিচ্ছু হচ্ছিল না। এই 5 জন কবি বাংলা সাহিত্যের নতুন একটি যুগের উন্মেষ ঘটান। তারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেন, এবং উল্লেখ্য হচ্ছে তারা সবাই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তো এই 5 জন কবির অবশ্যই নাম রাখবে, এবং আমি বলেছি জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু, এই দুজন সম্পর্কে ভালোভাবে দেখে যেতে হবে। প্রথমে আসো জীবনানন্দ দাশ। 40তম বিসিএস অনার্স সম্পর্কে প্রশ্ন আসছে যে আবহমান বাংলার ছবি জীবনানন্দ দাশের কবিতায় কিভাবে চিত্রিত হয়েছে। তোমরা যারা ওনাদের বিভিন্ন কবিতা, যদি 2-একটা কবিতা মুখস্থ থাকে, কারো কারো আরো বেশি থাকতে পারে, সেক্ষেত্রে সেখান থেকে কিছু উদাহরণ দিবে। তোমার যে বাংলার ছবি, মানে বাংলার এই যে প্রকৃতির কথা কিভাবে তিনি তার কবিতায় নিয়ে এসেছেন, উদ্ধৃতি দিতে পারলে খুবই ভালো। উক্তিগুলো যদি তোমার পংক্তিগুলো যদি তুলে ধরতে পারো। তো জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবিতার মধ্যে অগ্রগণ্য। নিবিড় প্রকৃতি চেতনা তার কবিতায়
গভীর দোতনা লাভ করেছে। প্রকৃতি, চেতনা, মৃত্যু, হ্যাঁ, নিঃসঙ্গতা, নিসর্গ মানে প্রকৃতি, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বাংলার যে ঐতিহ্য, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে বারবার তুলে ধরেছেন। দেখো আমরা তার কবিতাকে রবীন্দ্রনাথ কি বলেছেন যে চিত্র রূপময়। অনেকে দেখা যাচ্ছে তিনি যে কবিতায় যে অনুষঙ্গগুলো ব্যবহার করেছেন, পুরাণের অনুষঙ্গ ব্যবহার করেছেন। অনেক কিছু আমরা দেখা গেছে শব্দটা মানে পড়ছি কিন্তু আসলে জানি না যে এটা আসলে কোত্থেকে ব্যবহার করছেন। কিন্তু দেখা যায় একটা চিত্র আমাদের চোখের সামনে অনেক সময় ভেসে ওঠে। যেমন আমরা বলি যে শ্রাবস্তীর কারুকার্য। শ্রাবস্তী আসলে কি? কোত্থেকে? হ্যাঁ, এটা আসলে কোথায় অবস্থিত? আমরা অনেকেই জানি না। আমরা মানে দেখা গেছে কবিতা এসে পড়তে কিন্তু মনে হচ্ছে যে শ্রাবস্তীর কারুকার্য। কিছু একটা তার চোখে ভাসছে। চিত্র রূপময়। বলা হচ্ছে যে বিম্বিসার কথা বলা হচ্ছে। তিনি আসলে কে শাসক, কোন শাসক ছিলেন, কখনকার সময়ে তিনি যে ধরো 545 খ্রিস্টপূর্ব আগের, হ্যাঁ, শাসক ছিলেন, এটা অনেকে জানে না। যেমন বিদর্ভ নগরের কথা বলা হয়। বিদর্ভ নগরে আমরা চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, হ্যাঁ, তাহলে দেখো এই যে বিম্বিসারের কথা বলো, বিদর্ভ নগর এটা কোথায়? এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের পূর্বাঞ্চলে, ইন্ডিয়ার। কিন্তু আমরা যখন কবিতা পড়ি দেখা যায় আমাদের একটা চিত্র কি হয় মানে চোখে ভাসতে থাকে। অন্যান্য কবিতাও পড়ে দেখলে এই বিষয়টাই ঘটে। তো দেখা যাচ্ছে নিজের মতো করে একটা চিত্র এবং একটা ধ্বনি সেখানে কি হয় মানে সৃষ্টি হয়। যার কারণে আমরা রবীন্দ্রনাথ ওনার বলেছেন যে কি ওনার রূপটা, ওনার যে কবিতা এটা কি চিত্র রূপময়। তো দেখো আহ এখান থেকে দেখি গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ মানে প্রকৃতি ও রূপকথা পুরাণের জগৎ তার কাব্যে হয়ে উঠেছে চিত্র রূপময়। বিশেষত রূপসী বাংলা কাব্যগ্রন্থে যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ ও সৌন্দর্য প্রকাশিত হয়েছে তাতে তিনি রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত হয়েছেন। এবং এই কাব্যে প্রায় 70টা ফুল ফল বৃক্ষ লতা গুল্মের ছবি এবং সংশ্লিষ্ট উদ্ধৃতি স্থান পেয়েছে তোমার কোথায় রূপসী বাংলার কাব্যগ্রন্থে। তো বর্তমান এবং পরবর্তী প্রজন্ম যেন পলিমাটির এসব আত্মজকে খুব সহজেই চিনতে পারে সে লক্ষ্য থেকেই এ কাব্য। কবি ধানসিঁড়ি নিয়ে কবিতা লিখে খ্যাতিমান হয়েছেন এবং ধানসিঁড়িকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। যেহেতু তোমার আবহমান বাংলার ছবির কথা বলেছে তাহলে অবশ্যই কি ধানসিঁড়ির কথা উল্লেখ করবে। তার কবিতায় চিত্রমায়তের সঙ্গে সবাই ঘনিষ্ঠ বোধ করে। তার জনপ্রিয়তার উল্লেখযোগ্য একটি কারণ আবহমান বাংলার যে প্রকৃতির বর্ণনা জীবন্ত করেছেন বাস্তবে তাকে খুঁজে পাওয়া যাক আর না যাক আমি যেটা বলেছিলাম সেই সৌন্দর্যকে নিজের ভেবে প্রবল ভাবে সবাই আঁকড়ে ধরে। সম্রাট বিম্বিসারকে বিদর্ভ নগর কোথায় তা না জেনেই মনে মনে নিজের মতো একটা চিত্র ও ধ্বনির জগৎ গড়ে নেই। যে পাঠক সে। অবসরের গান। আচ্ছা, এটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের একটা কবিতা। বিশাল একটা কবিতা, এজন্য আমি আর স্লাইডে আনি নাই। এটা হচ্ছে হেমন্তের একটা অপরূপ চিত্র তিনি এখানে এনেছেন। তিনি এখানে 3টা ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে ধান পাকার সময়ের উৎসবের যে আমেজ সেটা। দ্বিতীয়টা হচ্ছে ফলন্ত মাঠের পরে মরণের স্থান না খুঁজে গাওয়া আর প্রেম ও পিপাসার গান। আর তৃতীয়টি হচ্ছে অলস মাছির শব্দে ভরে থাকা সকালে গ্রীষ্মের সমুদ্র থেকে ভেসে আসা চোখের ঘুমের গান। বিশাল একটা লম্বা, তোমরা পড়তে পারো, অনলাইনে সার্চ দিলেই পাবা। আমি এখানে আনি নাই, স্লাইডে হবে না, একটা স্লাইডে জীবন্ত দাশের কবিতার চিত্ররূপ ময়তার উপস্থিতি তুলে ধরুন। এটা কিন্তু একটু আগে আমরা বলেছি, হ্যাঁ, বিভিন্ন ভাবে যে কেন চিত্ররূপময় বলা হয়। আহ আমরা যে দেখেছি তোমার অন্যান্য কবি, হ্যাঁ, তার তার কবিতার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে চিত্ররূপময়, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে কেন? কারণ ওনার কবিতা যখন আমরা পাঠ করি আমাদের একটা যে সূক্ষ্ম যে একটা গভীর অনুভব হয়, হ্যাঁ, যে চিত্রটা আমাদের ভেসে আসে যে সেটা অন্য কারো ক্ষেত্রে আমরা দেখি না। তো দেখা গেছে তার যে কবিতা এগুলো একেবারে কি প্রকৃতির সাথে মিশে গেছে। আর যে আমাদের যে অনুভব বা যে বোধের সৃষ্টি হয়, হ্যাঁ, যে চিত্রের সৃষ্টি হয়, যার কারণে আমরা বলছি যে এটা কি চিত্ররূপময়। এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তার এই বৈশিষ্ট্যের কারণে চিত্ররূপময় বলে আখ্যা দিয়েছেন। তো দেখো উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, রঙের ব্যবহার, অনুভব সব মিলিয়ে জীবনানন্দ তৈরি করেছেন অপ্রতিভ কবি ভাষা। তার ব্যবহৃত উপমাগুলো প্রতিষ্ঠিত কবিদের থেকে ব্যতিক্রম। এছাড়াও নান্দনিকতার ঋদ্ধ এসব উপমা জীবনানন্দ দাশের কবিতা বিশেষভাবে শনাক্ত করতে অনন্য ভূমিকা পালন করে। তোমাকে প্রিলিতে গতবার না তার আগে আসছিল 45-এ মনে হয়, মানে ওনার কবিতার লাইন দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এই কবিতার লাইনগুলো কে লিখেছেন। সেখানে নিসর্গ থাকবে, দেখা যাবে পেঁচা থাকবে,
বনহংস থাকবে, হ্যাঁ, তোমার দেখবা যে বারবার তোমার আশ্বিন কার্তিক হেমন্ত এই বিষয়গুলো থাকবে। তারপর রূপসী বাংলার কথা থাকবে, তারপর দেখা যাবে তোমার আহ চাঁদের কথা, মানে জ্যোৎস্নার কথা, অথবা দেখা যাবে তোমার আমরা জানি অন্ধকারের কথা, মৃত্যু চিন্তা, এই বিষয়গুলো হচ্ছে ওনার কবিতায় উঠে আসে। মানে দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে তোমার জীবনানন্দ দাশের পঙ্ক্তি কবিতার। জীবনানন্দ দাশের 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন। এই ধরনের মানে প্রশ্নগুলো কেন ইম্পর্টেন্ট বলি, এই প্রশ্নগুলো পড়লে যেটা হবে, তোমার কমন পড়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। তুমি যে কোনো কবিতার ক্ষেত্রে, কবির ক্ষেত্রে অথবা লেখকের ক্ষেত্রে এভাবে প্রশ্নগুলো পড়ে যাবা যে 3টি উপন্যাস সম্পর্কে লিখুন, 3টি কাব্যগ্রন্থের সম্পর্কে লিখুন। তাহলে দেখা যাবে তোমার যদি যেমন দেখো এখানে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা 3টা আছে। এখন যদি তোমার একটাও আসে, ধূসর পাণ্ডুলিপি সম্পর্কেও আসে, তাহলে তুমি লিখতে পারবা, বা বনলতা সেন সম্পর্কে আসলে তাও লিখতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো ধূসর পাণ্ডুলিপি, এখানে 17টা কবিতা আছে। এখানে তোমার দেশীয় এবং লোকজ উপাদান স্থান পেয়েছে, এবং এখানে জীবনের বিভিন্ন পর্যায়ের কথা উঠে এসেছে। এটা ছাড়াও তোমার বিশ্ব অর্থনীতি, হ্যাঁ, এবং এর মধ্যে তোমার বিশ্ব অর্থনীতির দৌরাত্ম্য এবং কালো থাবার কথা তুলে ধরা হয়েছে, এবং গরিব দেশগুলোকে কিভাবে শোষণ করা হয় সেটাও এই ধূসর পাণ্ডুলিপিতে উঠে এসেছে। আর বনলতা সেন, এটা তো মোটামুটি আমাদের মানে সবার খুব প্রিয় বা জনপ্রিয় একটা কাব্যগ্রন্থ। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পুরাণের যে বিভিন্ন বিষয়বস্তু, বিদিশা, শ্রাবস্তি, হ্যাঁ, এখানে উঠে এসেছে। অথবা আমরা দেখতে পাচ্ছি যে বেতের ফলের মতো বা চোখে পাখির নীড়ের মতো, এখানে চোখের নীড়ের মতো হবে না, পাখির নীড়ের মতো হবে, পাখির নীড়ের মতো চোখ, হ্যাঁ, এরকম উপমাগুলো নির্মাণ করা হয়েছে। পাখির নীড় কি? পাখির নীড় হচ্ছে তোমার আশ্রয়। তাহলে সেখানে এই যে বলছে যে পাখির নীড়ের মতো চোখ, তাহলে কিসের মতো? মানে আশ্রয় বুঝাচ্ছে। তো দেখো, প্রেম ও প্রকৃতি, খণ্ড জীবন, হতাশা, ক্লান্তি, অবসাদ, ইতিহাস, ঐতিহ্য, এই সব কিছুর সমাহার ঘটেছে কোথায়? এই বনলতা সেন কাব্যে। রূপসী বাংলা, এটা তো ওনার সর্বাধিক জনপ্রিয় কাব্য, এবং এখানে হচ্ছে তোমার যেহেতু বাংলার বিষয়গুলো তুলে এসেছে, উঠে এসেছে, তো এটার পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি হচ্ছে ওনার মৃত্যুর পরে আবিষ্কৃত হয়। এটার নাম ছিল হচ্ছে বাংলা ত্রস্ত নীলিমা, আমরা প্রিলিতেও পড়িয়েছি। হ্যাঁ, পরবর্তীকালে এটা যখন প্রকাশ করা হয়, ওনার ভাই প্রকাশ করেন, তখন এটার নাম দেওয়া হয় রূপসী বাংলা। ওনার মৃত্যু 3 বছর পর এটা প্রকাশিত হয়। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি কেন বলা হয়? উনি রূপসী বাংলা সম্পর্কে লিখেছেন, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন, গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছেন, হ্যাঁ, এবং সেটা ছাড়াও প্রকৃতির পাশাপাশি দেখা গেছে তোমার আধুনিক নগর জীবনের যে হতাশা, অবক্ষয়, নিঃসঙ্গতা, যে সংশয়, এগুলো হচ্ছে ওনার কবিতায় উঠে এসেছে। জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট। ওনার কাব্য বৈশিষ্ট্যগুলো কি কি? গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা তার কাব্যে চিত্ররূপ হয়ে উঠে এসেছে। তাহলে আমরা এখানে এগুলো মনে রাখবো। তার রূপসী বাংলা কাব্যে আবহমান বাংলা চিত্ররূপ সৌন্দর্য প্রকাশিত হয়েছে। তারপর আসো, এটা একটা, সেখানে নিসর্গ মানে প্রকৃতির কথা বললাম। প্রকৃতির পরে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইতিহাস। তিনি ইতিহাস চেতনা সম্পন্ন কবি। ইতিহাসের চেতনা দিয়ে অতীত বর্তমানকে অবিচ্ছেদ্য সম্পর্ক সূত্রে বেঁধেছেন, যেমন বনলতা সেন, নগ্ন নির্জন হাত, হ্যাঁ, হাওয়ার রাত, এই কবিতাগুলো। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে নিসর্গ। নিসর্গ মনে রাখবো ওনার কাব্য বৈশিষ্ট্যের মধ্যে। দ্বিতীয়ত আমরা মনে রাখবো হচ্ছে ওনার ইতিহাস চেতনা। ইতিহাস চেতনা। তারপর আসো নগর জীবনের যে হতাশা, হ্যাঁ, নগর জীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা। তাহলে আমরা মনে রাখলাম কি? হতাশা, নিঃসঙ্গতা, হতাশা আর কি নিঃসঙ্গতা। হ্যাঁ, তাহলে নিঃসঙ্গতা, সংশয়বোধ তার কাব্য উঠে এসেছে, যেমন 1946-47 রাত্রি ইত্যাদি। তাহলে হতাশা, নিঃসঙ্গতা, এটা ছাড়াও আমরা আরেকটা যে বৈশিষ্ট্য ওনার কাব্যে পাচ্ছি সেটা হচ্ছে প্রেম। তাহলে এই বিষয়গুলো যদি তুমি মনে রাখো, তাহলে ওনার যদি কাব্য বৈশিষ্ট্যগুলো আসে, তাহলে এই কাব্য বৈশিষ্ট্যগুলো বর্ণনার পাশাপাশি 2-1টা করে কবিতার উল্লেখ করতে হবে, কবিতার নাম উল্লেখ করতে হবে। রূপসী বাংলা, রূপসী বাংলা সম্পর্কে অলরেডি আমরা পড়েছি। বনলতা সেন কাব্য সম্পর্কে আমরা একটু দেখি। জীবনানন্দ দাশের খুবই বিখ্যাত একটা কাব্যগ্রন্থ বনলতা সেন। তো বনলতা সেনের যারা কবিতাটা পারো, মুখস্থ আছে, তারা হচ্ছে এখানের যে
তোমার উপাদানগুলো আছে, যে অনুষঙ্গগুলো ব্যবহৃত হয়েছে, ওগুলো তুমি লিখে দিতে পারো। যেমন ভারতীয় পুরাণের আমরা একটু আগে বলেছি বিদেশা, শ্রাবস্তি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন তোমার ইতিহাস ঐতিহ্যের কথা উঠে এসেছে, হ্যাঁ, তোমার বিম্বিসার বলো, অথবা ধরো তোমার যে বিদর্ভ নগর, হ্যাঁ, এই বিষয়গুলো যে তুলে এসেছে, তাহলে এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার জীবন, হতাশা, ক্লান্তি, অবসাদ, হ্যাঁ, প্রেম, প্রকৃতি, এই বিষয়গুলো কোথায়? বনলতা সেন কাব্যগ্রন্থে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, বনলতা সেন প্রধানত একটা রোমান্টিক নীতিকাব্য হিসেবে সমাদৃত, এবং এই কাব্যে মোট 30টি কবিতা রয়েছে। এতে কবি গাছপালা, পশু পাখি, সূর্য, চন্দ্র, নক্ষত্র সহ প্রকৃতির নানা উপাদানকে আশ্রয় করে চিত্রকল্প অঙ্কন করেছেন। যেমন আমাকে তুমি কবিতায় লিখেছেন যে ঝাও হরিতকি শাল, নিভন্ত সূর্যে পিয়াশাল পিয়াল, আমলকি দেবদারু, বাতাসের বুকে স্পৃহা উৎসাহ, জীবনের ফেনা। তাহলে একই সাথে তিনি মৃত্যু চেতনা এখানে তুলে ধরেছেন, যে মরণের পরপারে বড় অন্ধকার, এই সব আলো, প্রেম, নির্জনতার মতো। তোমরা এগুলো মনে রাখতে হবে না, তোমরা যেই কবিতাই পারো না কেন বনলতা সেনের, সেখান থেকে তুলে ধরলেই হবে। তো এখানে ভারতীয় পুরাণের কথা অলরেডি বলেছি, বিদেশা, শ্রাবস্তি, এই যেমন বেতের ফলের মতো চোখ, এগুলো সবগুলোই মূলত বনলতা সেন কবিতার যে তোমার অনুষঙ্গগুলো, সেগুলোর কথা বলা হয়েছে। এখানে প্রেম, প্রকৃতি, হতাশা, ক্লান্তি, অবসাদ, হ্যাঁ, এই বিষয়গুলোর সমাহার ঘটেছে। এছাড়াও তোমার পাখির নীড়ের মতো চোখ, শিশিরের শব্দের মতন সন্ধ্যা, অন্ধকারের মতো কালো চুল ইত্যাদি উপমা হচ্ছে এই কাব্যকে তোমার অনবদ্যতা দান করেছে, এই কাব্যে ব্যবহার করা হয়েছে। চলে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বাংলা সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতি এবং মানিক। এদের যে বিখ্যাত তোমার উপন্যাস বিশেষ করে, আর গল্প দু একটা সম্পর্কে জেনে যাবা, উপন্যাসগুলো সম্পর্কে অবশ্যই জেনে যাবা। প্রথমে আসি পথের পাঁচালী উপন্যাসের বল্লালী বালাই। আচ্ছা, বল্লালী শব্দটা কোথেকে আসছে? বল্লালী হচ্ছে তোমার বল্লাল সেন থেকে আসছে, এবং আমরা জানি বল্লাল হচ্ছে তোমার কলিন্য প্রথার প্রবর্তক। তোমরা বাংলাদেশের ইতিহাস যারা পড়েছো সেখানে পড়েছো। তো এই যে কলিন্য প্রথার শিকার হয়ে কিন্তু তোমার বিশেষ করে নারীদের মানে অনেক সমস্যা হয়েছিল, হ্যাঁ, বিশেষ করে তোমার কিছু নারীর জীবন দুর্বিষহ হয়েছিল। তখন দেখা যেত এই কলিন্য প্রথার কারণে এক শ্রেণীর মানুষ হচ্ছে বহু বিবাহের প্রচলন শুরু হয়, বহু বিবাহ করা শুরু করে। তখন অল্প বয়সে দেখা যাচ্ছে, এখন তুমি যদি তোমার 60-70 বছর, এখন তুমি বিয়ে করলা 10-11 বছরের একটা মেয়েকে, তো খুব সহজেই তার কয়েক বছর পরেই কি হতো, তারা মারা যেত। যার কারণে কিছু মেয়ের জীবন হচ্ছে দুর্বিষহ হয়ে ওঠে। এখন আবার বিধবাদের আবার বিয়ে হতো না। তো সবকিছু মিলেই হচ্ছে এই, সেখানে একটা চরিত্র আছে উপন্যাসটা যাদের পড়া আছে, ইন্দির ঠাকুরন। এই ইন্দির ঠাকুরনের কারণেই হচ্ছে তিনি এই মূলত নামটা করেছেন যে বল্লালী বালাই। এখানে বল্লাল সেন প্রবর্তিত কলিন্য প্রথার শিকার হয়ে তোমার যে ইন্দির ঠাকুরন, সে দেখা গেছে সর্বজয়ার মানে তোমার অপু দুর্গার মায়ের সংসারে বালাই হয়ে উঠেছে। বালাই মানে তো বুঝো, বালাই মানে হচ্ছে তোমার মানে আপদ আর কি। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে বা ননদদেরকে সাধারণত অনেক সময় যদি ঘরে থেকে যায় বা বিয়ে শাদী না হয় বা বিয়ে পরবর্তী সময়ে চলে আসে, সাধারণত আপদ হিসেবে দেখা হয় অনেক সময়। তো যার কারণে আহ এই যে তোমার নামকরণটা বল্লালী বালাই বলা যায়, এটা মানে সঠিক হয়েছে, এবং এই কারণেই হচ্ছে এই নামকরণটা করা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথল পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয়, উপন্যাসের উপজীব্য হচ্ছে আমরা তো জানি তোমার এটা হচ্ছে যারা পড়েছো, মূল চরিত্র হচ্ছে হরিহর, তার স্ত্রী সর্বজয়া, বোন হচ্ছে দুর্গা, আর দুর্গার ভাই হচ্ছে অপু, আর তার দুঃসম্পর্কের আত্মীয় হচ্ছে ইন্দির ঠাকুরন। এইদের নিয়েই হচ্ছে পরিবার, এবং প্রথম অংশে আমরা দেখি যে তোমার ইন্দির ঠাকুরন মারা যায়, এবং খুবই মানে দারিদ্র্যের সাথে সংগ্রাম করে হচ্ছে তাদের জীবন কাটে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বোন দুর্গাও মারা যায়, এবং অবশেষে যখন তোমার হরিহরও মারা যায়, পরবর্তীতে সর্বজয়া হচ্ছে অন্যের বাড়িতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে তোমার অপুও পড়াশোনার জন্য চলে যায়। তো অপুর কিন্তু সবসময় মন পড়ে থাকে তোমার ওই গ্রামে, নিশ্চিন্দিপুরে। তো এখানে দেখা যাচ্ছে এই উপন্যাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা গ্রামীণ সমাজের চিত্রটাই হচ্ছে এখানে অঙ্কিত হয়েছে। এখানে আমরা প্রথা দেখি, আচার আচরণ, লোক ঐতিহ্য এবং প্রকৃতির যে বর্ণনা, হ্যাঁ, গ্রামের মানুষের যে স্বাভাবিক সরলতা, এই বিষয়গুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, হ্যাঁ, প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক অথবা মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক, এই বিষয়টা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। তো বিষয় ভাবনা
চরিত্র, জীবনের সকল ব্যথা কথা, সহজ স্বচ্ছন্দ গতি এবং শিল্পরীতি পথের পাঁচালীকে আমরা বলতে পারি একটা অনন্য উপন্যাস হিসেবে তুলে ধরেছে, করে তুলেছে। তাহলে আমরা পথের পাঁচালী উপন্যাসের সংক্ষিপ্ত উপজীব্যটা জেনে রাখবা। আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম কি? আরণ্যক খুব মানে অসাধারণ একটা উপন্যাস, বিভূতিভূষণের রচনা। এটা তার বিহারে কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে রচিত। তিনি যখন তোমার ভাগলপুরে ছিলেন, তো সেই সময়ে তোমার মোহনাপুর রিজার্ভ ফরেস্ট হচ্ছে আরণ্যকের পটভূমি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সত্যচরণ। তিনি ভাগলপুরের কাছাকাছি একটা জঙ্গলে জমিদার এস্টেটের ম্যানেজার ছিলেন। তো সেই জঙ্গলে তার জীবনের যে ঘটনাপঞ্জি, সেটা নিয়ে মূলত উপন্যাসের কাহিনী। এরপর চলে আসো মানিক বন্দ্যোপাধ্যায়। ওনার যে বিখ্যাত উপন্যাসগুলো, আমাদের তো পাঠ্য ছিল পদ্মা নদীর মাঝি। এটা ছাড়াও তোমার পুতুল নাচের ইতিকথা সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে। তো এখানে 3টা উপন্যাসের কাহিনী ছোট্ট করে দেওয়া আছে। একটা হচ্ছে জননী, আরেকটা হচ্ছে দিবারাত্রির কাব্য, আরেকটা হচ্ছে চতুষ্কোণ। এই 3টার পাশাপাশি তোমরা পুতুল নাচের ইতিকথা সম্পর্কে জানতে হবে এবং ওনার তোমার গল্প যদি বলি তাহলে প্রাগৈতিহাসিক সম্পর্কে জেনে যাবা। তো দেখো, ওনার জননী, দিবারাত্রির কাব্য, চতুষ্কোণ। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে জননী হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। এখানে একজন মায়ের যে তোমার জননী সত্তা, এই জননী সত্তার যে বিভিন্ন রকম আত্মপ্রকাশ, এটাই হচ্ছে এই উপন্যাসের উপজীব্য। এখানে লেখক জননী চরিত্রকে স্বর্গীয় বা দৈবিক মহিমায় ভাস্বর করেননি, তিনি মূলত একজন জননীর যে বাস্তব কাহিনী বাস্তবতার আয়নায় তুলে ধরেছেন। তারপর আসো দিবারাত্রির কাব্য। এটা একটা কাব্যধর্মী উপন্যাস। এখানে হচ্ছে অবৈধ প্রেমের রোমান্টিক গল্প দিয়ে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী। ওনার যে উপন্যাসগুলো, এগুলোতে কিন্তু আমরা দেখতে পাই মানে তোমার সাধারণত যে প্রেম মানে পরকীয়া বলো বা এই ধরনের প্রেমগুলো একটা সময় তোমার উপন্যাসে তুলে ধরা হতো না, কিন্তু দেখা গেছে তিনি এই বিষয়গুলোকে উপন্যাসে নিয়ে এসেছেন। হ্যাঁ, তো এতে মানুষের মনের অবচেতন দিকটি দেখানো হয়েছে। দিবারাত্রির কাব্য, এই উপন্যাসের চরিত্রগুলো অসুস্থ, বিকারগ্রস্ত এবং এখানে কেউই সুখী নয়। এখানে হচ্ছে নায়ক যে হেরম্ব, সে হচ্ছে প্রেমের প্রতীক এবং সংসারে বাস করলেও মনটা সেখানে আবদ্ধ ছিল না এবং সে হচ্ছে সুপ্রিয়ার প্রেমে ধরা দেয় না, কিন্তু সুপ্রিয়া তাকে ভালোবাসে। আমরা কিন্তু তোমার পুতুল নাচের ইতিকথা তো কিন্তু দেখতে পাই যে শশী ডাক্তার। তো উপন্যাসটি প্রেম ভিত্তিক নরনারী জীবনের জটিল হৃদয় সম্পর্কের চিত্র। তারপর আসলে চতুষ্কোণ। এই উপন্যাসের রাজকুমার হচ্ছে একজন সুদর্শন তরুণ। রিনী, ষোড়শী, মাধবী চরিত্রগুলি একটু মনে রাখবা। এই 4 নারী তাকে দুর্বার আকর্ষণ করে, কিন্তু রাজকুমার কাউকে ভালোবাসে না, আবার ভোগ করার কামনাও করে না। সে মেয়েদের সাথে গল্প করে সময় কাটায়, মানে এখনকার দিনে হলে চ্যাট করতো। কৌতূহলী চোখে মেয়েদের শরীরের দিকে তাকিয়ে থাকে। সে বোধহয় নিজেই বুঝতে পারে না আসলে সে কি চায়। এটা হচ্ছে চতুষ্কোণ উপন্যাসের কাহিনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো জেনে রাখলে তুমি যে কোনো রচনা সম্পর্কে কিছুটা হলেও মানে ধারণা থাকলে লিখতে পারবা। তো ওনার যে উপন্যাসগুলো, এগুলোকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভাগে হচ্ছে পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি, দ্বিতীয় ভাগে হচ্ছে চতুষ্কোণ, সরীসৃপ, অহিংসা, আর তৃতীয় ভাগে হচ্ছে শহরতলী, আছে এটা দন্তস্ব হবে, শহরতলী, চিহ্ন, আরোগ্য, এগুলো। তো এই 3টা ভাগের যে দৃষ্টিকোণ, সেগুলো আমরা একটা দেখি। এখানে তোমার তিনি কি ছিলেন, তিনি কিন্তু একজন সত্য সন্ধানী ছিলেন এবং তার যে উপন্যাস, সেগুলোতে হচ্ছে তোমার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। ওনাকে বলা হতো যে কলম পেশা মজুর। হ্যাঁ, উনি লিখতে ভালোবাসতেন এবং প্রচুর মানে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল তার জীবন। এবং এখানে কিন্তু তার উপন্যাসগুলোতে যে যৌন সম্পর্কগুলো নিষিদ্ধ ছিল, হ্যাঁ, তোমার রোমান্সের ঘোরটোপে ঢাকা ছিল, তিনি সেগুলো ওনার উপন্যাসে নিয়ে এসেছেন। সমাজের নিচু তলার মানুষগুলোকে কি করেছেন ওনার উপন্যাসে নিয়ে এসেছেন। আমরা কিন্তু দেখতে পাই তোমার পদ্মা নদীর মাঝিতে তিনি বলেছেন কি, মানে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। তো তিনি নরনারীর যৌনতাকে বিশ্লেষণ করেছেন বিজ্ঞানের যে নিরাসক্ত তীক্ষ্ণ দৃষ্টি তা দিয়ে, এবং বাংলা সাহিত্যে অস্তিত্ববাদী এবং চৈতন্য প্রবাহের লক্ষণমুক্ত চরিত্রে তিনিই প্রথম স্রষ্টা। আমরা কিন্তু অস্তিত্ববাদী উপন্যাস বা চৈতন্য প্রবাহ রীতি কিন্তু তোমার সৈয়দ ওয়ালিউল্লাহর মধ্যেও দেখি, তাই না? তো বাংলা উপন্যাস সাহিত্যের দ্বারাই তার শিল্পকর্মের এক স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর। তো ওনার উপন্যাসের বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবা। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের উপজীব্য, যাদের পড়া আছে তাদের মোটামুটি জানার কথা। একটা বিখ্যাত উপন্যাস, মোটামুটি আমার মনে হয় অনেকেরই পড়া আছে, তাই না? তো দেখো, ওনার একটা জনপ্রিয় উপন্যাস পুতুল নাচের ইতিকথা।
এটার যে পটভূমি, একটা গ্রামের বিভিন্ন লোকের মানে কাহিনী এখানে উঠে এসেছে। কলকাতার গাউদিয়া গ্রাম, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তোমার শশী, সে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে আসে এবং সে চিন্তা করে যে গরিব দুঃখী হিসেবে আত্মনিয়োগ করবে। তো সেখানে সে আবার পরাণ ঘোষের স্ত্রী কুসুম, কুসুমকে ভালোবাসে। মূলত হচ্ছে কুসুম শশীকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু যখন কুসুম চাইতো তখন কিন্তু শশী তার কাছে যেত না। কিন্তু পরবর্তীতে শশী যখন যায়, কুসুম বলে যে এখন আর কি নেই, সময় নেই। শশী সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগত। তো এক সময় কি হয়, কুসুম আগ্রহ হারায় ফেলে, এই যে সিদ্ধান্তহীনতা। তো এক পর্যায়ে শশীর মনে হয় সবকিছুর মধ্যে থেকেও সে যেন একা। এবার সে কুসুমের কাছে গেলে কুসুম তাকে ফিরিয়ে দেয়। তারপর কুসুম স্বামী সহ গাওদিয়া গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যায়। মন ভাঙা শশীও একবার গাওদিয়া গ্রাম ছেড়ে চলে যেতে চায়, বিদেশ গিয়ে বড় ডিগ্রি নিতে চায়, কিন্তু গ্রামীণ জীবনের যে পরিবেশ, যে বৈচিত্র্য আর বাস্তবতার ডালপালা তাকে এমন ভাবে আঁকড়ে ধরে যা ছিঁড়ে শশী বের হতে পারে না। এবং আমরা দেখতে পাই আমাদের মানে কোন একটা কিছু আমরা আমরা কিসের মতো নাচতেছি, মানে পুতুলের মতো করে আমাদের নাচাচ্ছে কোন একটা ক্রীড়ানক। আমরা কি করছি, পুতুলের মতো মানে আমাদের অনেক কিছুই আমাদের মানে আমাদের আন্ডারে থাকছে না, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢিলার উপর উঠে শশী ডাক্তারের সূর্যাস্ত হবে, এটা সূর্যাস্ত দর্শনের শখের অতৃপ্ততা দিয়ে উপন্যাসের শেষ হয়। শশীর জীবনে কাঙ্ক্ষিত সূর্যের উদয় আর হয় না। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের টানাপোড়েন এবং অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এখানে আরো অনেকগুলো চরিত্র আছে, মেনলি শশীর কথাই বলা হয়েছে। পুতুল নাচের রীতিগত উপন্যাসে পুতুল আসলে কারা? পুতুল আসলে এখানে যে চরিত্রগুলো সেগুলোই হচ্ছে মূলত পুতুল। এখানে যে চরিত্রগুলো গোপাল, শশী, কুসুম, বিন্দু, সেনদিতি, যামিনী, কবিরাজ, আরেকটা চরিত্র ছিল কুমুদ নামে একটা চরিত্র ছিল। হ্যাঁ, তো এরা কেউই হচ্ছে মানে তাদের নিজেদের জীবন তাদের নিজেদের মতো করে গড়ে তুলতে পারেনি। আমাদের কথাই বললো, আমাদের মতোই তারা সমাজ এবং সংস্কারের শৃঙ্খলে বন্দী ছিল। যেমন ধরো শশী কুসুম শশীকে পছন্দ করতো, আবার পরবর্তীতে শশী কি ছিল, সবসময় দ্বিধান্বিত ছিল। কেন? এই যে আমাদের যে সামাজিক যে সম্পর্কগুলো সেগুলোর ঊর্ধ্বে তো আসলে উঠতে পারি না আমরা। অনেক সময় আমরা অনেক পছন্দ করি, কিন্তু কি করে নাই, শশী তারে নিয়ে পালাই যেতে পারে নাই সেই মুহূর্তে, অথবা কুসুমও তার হাজবেন্ডকে ছেড়ে চলে যেতে পারে নাই, সব মিলে। তো কখনো সমাজ ও সংস্কারের শৃঙ্খলের সুতোয় বন্দী, কখনো নিয়তির হাতে। এই বিষয়টাই হচ্ছে এখানে তুলে ধরেছে মানিক বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান মনস্ক অর্থাৎ কার্য কারণ চেতনা চালিত জীবনে বিশ্বাসী, তবুও কেন উপন্যাসের নাম পুতুল নাচের রীতিকথা? তিনি যখন এই নামে উপন্যাস লিখলেন, প্রশ্ন আসতেই পারে যে এই পুতুলের অদৃশ্য রশি আসলে কার হাতে? মুনির চৌধুরী। মুনির চৌধুরীর পরিচয় দিন, এটা হচ্ছে 44তম, একদম রিসেন্টলি আসছে। তো মুনির চৌধুরীর পরিচয় যেহেতু 44তম তো আসছে, তোমরা যেহেতু 46তম, মনির চৌধুরীর চরিত্র না আসলেও পরিচয় না আসলেও দেখা যাবে ওনার যে কোনো একটা রচনা সম্পর্কে অথবা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, সাধারণত আমরা আগের যে প্রশ্নগুলো, আজকে আমি আর প্রশ্ন রাখি নাই স্লাইডের শুরুতে, কারণ অলরেডি অনেকবার গত কয়েক বছরের প্রশ্নগুলো আমরা দেখেছি। তো সেখানে দেখা গেছে ধরো প্রথমবার একবার আসছে তোমার মহাকাব্যের বৈশিষ্ট্য, পরে দেখা গেল সনেটের বৈশিষ্ট্য আসছে, মানে একই ক্যাটাগরির ভিন্ন প্রশ্ন। তো এখানেও তুমি মনির চৌধুরী যেহেতু 44তমতে আসছে, দেখা গেছে মনির চৌধুরী সম্পর্কিত ওনার তোমার যে নাটকগুলো আছে, যে কোনো নাটক সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখো, মনির চৌধুরী এদেশে আধুনিক নাটকের জনক। আধুনিকতার ধ্যান ধারণা তার বিভিন্ন নাটকে পরিপুষ্পিত হয়েছে। যেমন আধুনিক বিশ্ব নাটকের সাথে আমাদের পরিচয় ঘটেছে হচ্ছে তার মাধ্যমে। তো তিনি কিন্তু মানে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে লিখেছেন, আবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লিখেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাশ্চাত্য অ্যাবসার্ড রীতিতে পৌরাণিক পুনর্নির্মাণ হচ্ছে তোমার দণ্ডকারণ্য, পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে লিখেছেন রক্তাক্ত প্রান্তর। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তার নাটকে বারবার কি আসছে, নতুনত্ব আসছে, মানে একই ধারার একই কাহিনী একই বিষয়বস্তু নিয়ে তিনি বারবার নাটক লিখেননি, এবং সংলাপ রচনায় তার দক্ষতা ছিল অতুলনীয়। সেটা আমরা বিশেষ করে খুব কমন যেগুলো তোমার কবর, আরেকটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর, এই দুটোই আমাদের মানে তোমার পাঠ্য ছিল। তো এগুলোতেই আমরা, অন্যগুলো পড়া থাকলে তো ভালো, না পড়া থাকলেও মোটামুটি এই দুটো সম্পর্কে যাদের ধারণা আছে, আমরা জানি যে তিনি কি পরিমাণ সংলাপ রচনায় দক্ষ। তোমার রক্তাক্ত প্রান্তরের মানে প্রতিটা লাইন বলা যায় ভালো লাগে, তাই না? অসাধারণ নাটকীয়তা যুক্ত, বেগবান, বুদ্ধিদীপ্ত, বিদ্রূপ ও হাস্যরসাত্মক এই সংলাপগুলো, তার যে সংলাপ। মনির চৌধুরী মৌলিক নাটকের পাশাপাশি তিনি বিদেশি নাটকের অনুবাদ করেছেন।
পাশ্চাত্য নাট্যকলা সম্পর্কে বাঙালি নাট্যকর্মীদের অবগত করানো এবং বাংলার নাট্যমঞ্চকে সমৃদ্ধকরণের অভিপ্রায়ে তিনি অনুবাদ রূপান্তর কর্মে মনোযোগী হন। তিনি নিজে তো লিখেছেন, আবার তিনি অনুবাদও করেছেন। রক্তাক্ত প্রান্তর নাটকের বিষয়বস্তু, আচ্ছা এই নাটকের বিষয়বস্তু মোটামুটি আমাদের সবাই জানা, আমি আর না বলি। এটা মূলত পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে এর বিষয়বস্তু, এবং এটার কাহিনী কোত্থেকে নেওয়া হয়েছে বলো তো? রক্তাক্ত প্রান্তরের কাহিনী আমরা অলরেডি এটা অনেকবার পড়েছি, বলেছি অনেকবার। কোন মহাকাব্য থেকে কি নেওয়া হয়েছে? মহাশ্মশান, ভেরি গুড। মহাশ্মশানের কাহিনীও হচ্ছে কি পানিপথের তৃতীয় যুদ্ধ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আহমদ শাহ আব্দুল্লি এবং জোহরা বেগম, আর মারাঠাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে ইব্রাহিম কার্দি। ওদিকে ইব্রাহিম কার্দি হচ্ছে আবার কার স্বামী? জোহরার স্বামী। হ্যাঁ, জোহরা কিন্তু চায় স্বামীকে তার ফিরিয়ে আনতে, কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম কার্দি তার আদর্শগত কারণে ফিরে আসে না, কারণ তার যে দুঃসময় সেই সময় মারাঠা হচ্ছে তাদেরকে চাকরি দিয়ে সেনাপতি করেছিল। তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যখন তোমার জোহরা বেগম ইব্রাহিম কার্দির মুক্তির ফরমান নিয়ে যায়, তখন দেখে সে সেখানে মারা গেছে। তো এখানে দেখো নাটকের কাহিনী ইতিহাস থেকে গ্রহণ করলো, এটা কিন্তু ঐতিহাসিক নাটক নয়। হ্যাঁ, তো এখানে একটা বিখ্যাত উক্তি ছিল, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। আচ্ছা, এরপর আমরা চলে আসছি কবি শামসুর রহমানে। আচ্ছা, এখানে আরেকটা স্লাইড থাকার কথা, স্লাইডটা নাই, যাই হোক। শামসুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে পড়ে যেতে হবে। শামসুর রহমানের 4টি কাব্যগ্রন্থ, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, আরো পারবা, 4টা নাও না তো 65টা কাব্যগ্রন্থ, মোটামুটি আরো অনেকগুলোর নাম তোমরা পারার কথা, রৌদ্র করটিতে, বিধ্বস্ত, নীলিমা, হ্যাঁ, নীলালোকে দিব্যরথ, যে কোনো কয়েকটা মনে রাখবা ভালো করে। তো উনি হচ্ছেন নাগরিক কবি, নগরের কথাই হচ্ছে, উনি যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছেন, নগরের কথাই হচ্ছে ওনার তোমার নগরের হতাশা, হ্যাঁ, এগুলি হচ্ছে ওনার কাব্যে বারবার স্থান পেয়েছে। তিনি কবিও ছিলেন, সাংবাদিকও ছিলেন, তিনিও ইংরেজিতে পড়াশোনা করেছিলেন। তার প্রথম কবিতা হচ্ছে 1949, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতার দেশ পত্রিকা লিখতেন। সেই সময় তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখেছিলেন, বিপন্ন লেখক নামে, এবং তার মোট কাব্যগ্রন্থ হচ্ছে 65টা। মজলুম আদিব কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন? ভালো করে মনে রাখবা, অবশ্যই মনে রাখবা। এই নামে তিনি রচনা করেছিলেন বন্দি শিবির থেকে। এটা সেই সময়ে কলকাতা থাকা অবস্থায় রচনা করেছেন 1972 সালে, এবং এটি তিনি মূলত মানে স্বাধীনতা যুদ্ধকালীন যে আবেগ এবং প্রত্যাশা, সেটা নিয়ে তিনি লিখেছেন মজলুম আদিব ছদ্মনামে, মানে বিপন্ন লেখক ছদ্মনামে। এবং এখানে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের যে স্বপ্ন, দুঃস্বপ্ন চিহ্নিত করার প্রশ্নে, পাকিস্তানি শাসনের 24 বছরের ইতিহাসের ইশারা ধারণ করার প্রশ্নে বন্দি শিবির থেকে বাংলাদেশের কবিতা এক বিরল অভিজ্ঞতা। এ কাব্যের মাধ্যমে শামসুর রহমান কবি খ্যাতি অর্জন করেন। শামসুর রহমানের কবি প্রতিভার পরিচয় দিন। আমরা দেখতে পাচ্ছি ওনার যে কাব্যের যে প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সমাজ বাস্তবতা, সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। তিনি কিন্তু, তুমি দেখবা যখন তোমার গণঅভ্যুত্থান 69 বলো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 71 বলো, পরবর্তীতে মানে যে কোনো ইস্যুর সম্পর্কে উনি কিন্তু স্বৈরাচার, তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে তোমার ভাষা আন্দোলন, ভাষার পরিবর্তন, সবকিছু নিয়েই কিন্তু ওনার কি কবিতা আছে। তো সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, প্রেম, চিরায়ত জীবনের হতাশা, বেদনা, গ্লানি, আকাঙ্ক্ষা, হ্যাঁ, সবকিছুই হচ্ছে কি ওনার কাব্যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো তিনি স্বৈরাচারের বিরুদ্ধে যেমন কবিতা লিখেছেন, তোমার কবিতায় ভাষায় প্রতিবাদ করেছেন, তেমনি মুক্তিযুদ্ধকালে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত মানুষকে প্রেরণা দিয়েছেন। তো ওনার কাব্য প্রকৃতির বৈশিষ্ট্য অলরেডি বললাম, যে তোমার সমাজ বাস্তবতা, হতাশা, বেদনা, গ্লানি, এসব কিছু হচ্ছে ওনার কাব্যের বৈশিষ্ট্য। কবিতার সংখ্যা বিষয় বৈচিত্র্যে অনন্য, অনেক কবিতা, 65টা কাব্যগ্রন্থ, তাহলে কবিতা তো অনেক। শামসুর রহমান প্রথম আত্মপ্রকাশের কালে 30-এর মুগ্ধতায় সবচেয়ে আবিষ্ট ছিলেন। 30-এর মুগ্ধতায় বুঝতে পেরেছো, মানে যারা 30-এর কবি ছিলেন, তিনিই 30-এর পরে বাংলা কবিতাকে সম্মুখে অগ্রসর করতে প্রধান ভূমিকা পালন করে। 30-এর কবিদের পরে আমরা যদি আর বিখ্যাত কোন কবি পাই, তিনি হচ্ছেন শামসুর রহমান। নিভৃতচারী রোমান্টিক কবি শামসুর রহমান হয়ে ওঠেন বাংলাদেশের সমকালের গুরুত্বপূর্ণ সব ঘটনার কাব্য ভাষ্যকর। শামসুর রহমানের কবিতায় দেশ ও সমকাল, আমরা অলরেডি কিন্তু বলেছি, ওনার সমকাল মানে সবকিছু আসে। ওনার তোমার হরতাল,
বিক্ষোভ, রবীন্দ্র বিতর্কের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্রের জন্য আন্দোলন, গণ অভ্যুত্থান, যেমন উনি বেঁচে থাকলে এখন যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা নিয়েও তিনি লিখতেন, গণতন্ত্রের জন্য আন্দোলন, হ্যাঁ সবকিছু। যেমন আমরা যখন তোমার আইয়ুব খান যখন তোমার বাংলা বর্ণমালা পরিবর্তন করতে চান তখন তিনি লিখেছেন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। তারপর লিখেছেন আসাদের ষাট, গেরিলা, তারপর সফেদ পাঞ্জাবি, ফিরিয়ে নাও ঘাতক ঘাতক কাটা, তারপর হচ্ছে শহীদ মিনারের নিয়ে কবিতা, তারপর হচ্ছে স্বাধীনতা নিয়ে কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি আসবে বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার কবিতায় সবসময় কি ছিল, সমকাল প্রাধান্য পেয়েছে। সমকালীন বাস্তবতার দলিল বলতে পারি আমরা ওনার কবিতাকে। নাগরিক কবি কেন বলা হচ্ছে? নাগরিক জীবনের যে ক্লান্তি, ব্যর্থতা, হ্যাঁ, যে নৈরাশ্যবোধ, নিঃসঙ্গতা, সবকিছুই তার কাব্যে উঠে এসেছে। তার প্রথম যে কাব্যগ্রন্থ, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, এখানেও তিনি ধারণ করেছেন ঢাকার যে বস্তি, গ্রাম, নগরের যে তোমার মিশ্র জনপদ, সবকিছুই এখানে উঠে এসেছে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ রৌদ্রকরটিতে ঢাকার পারিপার্শ্বিক যে জগৎ তার সেটা তিনি কাব্যে তুলে ধরেছেন। শামসুর রহমান ঢাকা শহরের বাসিন্দা, ঢাকা শহরের প্রকৃতি, পরিবেশ, চাঞ্চল্য, নিবিড়তা সবকিছুই হচ্ছে তিনি একসাথে কি করেছেন ওনার কাব্যে ধারণ করেছেন। তার কবিতায় উঠে এসেছে ঢাকা শহরের চলমান জীবন যাপনের বিচিত্র চিত্র, যাতে পুরো নগরীর ছায়াপাত ঘটেছে। আমরা কিন্তু তোমার ভারতচন্দ্রকেও কি বলি, নাগরিক কবি বলি, কিন্তু তিনি পুরোপুরি নাগরিক কবি নন। আমরা যদি পুরোপুরি একজন নাগরিক কবি বলতে চাই, আমরা কাকে বলবো? সেটা হচ্ছে শামসুর রহমান। এরপর আসি সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাসের নাম উল্লেখ করে সৈয়দ ওয়ালিউল্লাহ স্বাতন্ত্র্য নিরূপণ করুন অথবা সৈয়দ ওয়ালিউল্লাহ বিশিষ্টতা নির্দেশ করুন। এই ক্ষেত্রে ওনার যে বিখ্যাত উপন্যাসগুলো তোমার লাল সালু, কান্দা নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, এগুলো তিনটারই অবশ্যই প্রেক্ষাপট জানতে হবে। লাল সালু মোটামুটি আমার ধারণা মোটামুটি সবারই পড়া আছে। তো দেখো লাল সালুতে আমরা কি দেখতে পাই, তিনি যে ধর্মীয় গোঁড়ামি, হ্যাঁ সেই বিষয়গুলো সেখানে ধর্মীয় গোঁড়ামির মর্মমূলে তিনি আঘাত করেছেন। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙছে, আবার এক পক্ষ হচ্ছে তোমার পক্ষে আছে, আবার আরেক পক্ষ দেখা যাচ্ছে পক্ষে নাই। এখন এই যে মাজার ভাঙার যে বিষয়টা আসে, সবাই তো আসলে মানে পীর না, এখানে তো অনেকেই আছেন। লাল সালুর যে চরিত্র, আমরা লাল সালুর মতো কি দেখতে পাই অনেক মাজার আমাদের দেশে আছে, তাই না? তো দেখো দীর্ঘ 20 বছরে তিনি মূলত 3টা উপন্যাস লিখেছেন। 3টি উপন্যাস রচনা করে তিনি বাংলা উপন্যাসের এক নতুন দিক উন্মোচন করেছেন। প্রথম উপন্যাস হচ্ছে লাল সালু, যেটাতে আমরা ধর্মীয় গোঁড়ামির মর্মমূলে আঘাত করেছেন। এরপরে হচ্ছে চাঁদের অমাবস্যা আর হচ্ছে কান্দো নদী কাঁদো। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামাজিক বাস্তবতায় ব্যক্তির যে অস্তিত্ব সংকট সেটা কিভাবে প্রকট হয়ে ওঠে, হ্যাঁ সেটা যেমন দেখিয়েছেন, তেমনি সংকটাপন্ন অবস্থা আবার কিভাবে কাটিয়ে উঠবে সেটাও আমরা ওনার উপন্যাসে দেখতে পাচ্ছি। প্রতিটি উপন্যাসে তিনি প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন ভাষা ভঙ্গিতে অভিনব বিষয় উপস্থাপন করেছেন। উপন্যাসের কাহিনী বিন্যাস, চরিত্র সৃষ্টি, হ্যাঁ আর কোন সাহিত্যিকের সাহিত্য কর্মের সাথে মিল পাওয়া যায় না। তার সব উপন্যাসে যেটা কমন বা বহমান সেটা হচ্ছে অস্তিত্ববাদ। আর কিন্তু এই অস্তিত্ববাদী চেতনা এক এক উপন্যাসে এক এক ভাবে নানা বৈশিষ্ট্যে নানা দিক নিয়ে উপস্থিত হয়েছে। এবং এছাড়াও ধর্মীয় গোঁড়ামি, ভণ্ডামি, কুসংস্কারকে ব্যবচ্ছেদ করেছেন তার উপন্যাসে। তাহলে এগুলোই হচ্ছে ওনার উপন্যাসের বৈশিষ্ট্য। লাল সালুর লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, যে হচ্ছে মানে মানে ঠক প্রতারক, হ্যাঁ যে হচ্ছে একজন ভণ্ড পীর, যে একটা মাজার সৃষ্টি করে এবং সেখানে তোমার যখন ক্ষমতা প্রতিপত্তি যখন বৃদ্ধি পায় তখন দ্বিতীয় স্ত্রী হিসাবে কিশোরী জামিলাকে ঘরে নিয়ে আসে। মানুষ মানে এগুলো এত খায়। গতকাল ফেসবুকে দেখছে কিনা জানি না, মানে এক মহিলা তার বাচ্চার জন্য পুতুল কিনে আনছে। তো অনেক সময় বাচ্চারা নিজের পিঠ নিজে চুলকায় না, তো ও বলতেছে যে ওই পুতুল গুলো আনার পর তার মানে বাচ্চার পিঠে কি হয়েছে, ওই চুলকানির দাগগুলো হয়েছে। এবং মোটামুটি অনেকে এটা বিশ্বাস করে ফেলছে যে রাতে বাচ্চাটা হচ্ছে খামচি দিচ্ছে, সরি পুতুলটা হচ্ছে খামচি দিচ্ছে, তাই না? মানে যে কোনো কিছু এই ধরনের বিষয়গুলো এত বিশ্বাস করে বাংলাদেশের মানুষ, এত কুসংস্কারাচ্ছন্ন, এবং সেই যে মনোভাব কুসংস্কারাচ্ছন্ন মনোভাব সেটাকে ভিত্তি করেই অনেকে কি করে এই মাজার ব্যবসা, হ্যাঁ জমজমাট ব্যবসা শুরু করে। তার মধ্যে একজন ছিলেন কে, তোমার মজিদ চরিত্র। তো সে যখন জমিলাকে বিয়ে করে, জমিলা কিন্তু বুঝে যায়, সে কিন্তু চালাক ছিল, জমিলা খুব মানে বুদ্ধিমতী ছিল। সে বুঝে যায় যে আসলে তার যে কর্মকাণ্ড এগুলো আসলে কি সবই ভণ্ডামি। তো তার মাজারের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা
কিছুই ছিল না। তো এক পর্যায়ে জমিলাকে যখন সে শাস্তি দিতে যায় তখন সে বেঁধে রাখে, এবং যখন তোমার ঝড় শুরু হয় তো মজিদ গিয়ে দেখে যে জমিলা মেঝেতে পড়ে আছে, আর তার যে পা সেটা কিন্তু তার কবরের সাথে লাগানো। অন্যদিকে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং গ্রামবাসী হচ্ছে মানে মজিদের কাছে আসে প্রতিকার চাই। তো এভাবেই হচ্ছে বিপর্যস্ত পারিবারিক জীবন, ফসলের ক্ষেত, গ্রামবাসী এবং দরিদ্র গ্রামবাসীর হাহাকারের মধ্য দিয়ে লাল সালু উপন্যাসের কাহিনী শেষ হয়। তো এখানে দেখো যে গ্রামীণ কুসংস্কার, অন্ধবিশ্বাস এগুলোকে পুঁজি করেই মূলত হচ্ছে তোমার ভণ্ড মজিদ বা মজিদের মতো যারা, তারা হচ্ছে প্রতারণার জাল বিস্তার করে। বা মানে তোমার তুমি যদি লোভ দেখাও বাংলাদেশের মানুষকে যে কোনো কিছু নিয়ে, যে তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে ডাবল লাভ দিব, দেখবে যে তোমাকে মানে এই ধরনের প্রচুর প্রতিষ্ঠান আছে। দুই দুই ধরনের, একটা হচ্ছে এই টাইপের প্রতিষ্ঠান, অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো, আরেক হচ্ছে তোমার এই মাজার টাইপের যে মানে বিষয়গুলো। তো এই যে ভণ্ড মজিদ প্রতারণা জাল বিস্তারের মাধ্যমে নিজের শাসন শোষণের অধিকার প্রতিষ্ঠা করে, এটার বিবরণ হচ্ছে লাল সালু উপন্যাস। চাঁদের অমাবস্যা কোন জাতীয় রচনা? এটা হচ্ছে উপন্যাস, এবং গ্রন্থটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আরেফ আলী। সে একদিন দেখে যে তোমার একটা নগ্ন যুবতীর লাশ পড়ে আছে, এবং পাশে দণ্ডায়মান ছিল হচ্ছে কাদের মিয়া। এই কাদের মিয়াদের বাড়িতেই হচ্ছে সে মূলত আশ্রিত ছিল। তো সে হচ্ছে তার যে অস্তিত্ব সেটা নিয়ে সে সংকটে পড়ে যায়। সে কি আসলেই বলবে তার যে আশ্রয়, সে আশ্রয় হারানোর ভয়, আবার অন্যদিকে সে যে সত্যটা গোপন করতেছে তার সে যন্ত্রণা, অবশেষে শেষ পর্যন্ত সে বলে দেয়। সে নিজের অস্তিত্ব মানে বিলীন হয়ে যাবে এটা মাথায় রেখেই সে তার কর্তৃপক্ষের কাছে আইনি ভাবে এটা কি সে জানে যে তোমার যে কাদের সেই মূলত হচ্ছে এটার হত্যাকারী। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের বিষয় ও আঙ্গিক বিশ্লেষণ করুন। এটা হচ্ছে তিনটা যে উপন্যাস, তিনটা উপন্যাসেরই যদি তুমি ধারণা রাখো তাহলে তুমি এটা বিস্তারিত লিখতে পারবা। যেমন প্রথম যে উপন্যাসটা লাল সালু, সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় গোঁড়ামি। হ্যাঁ, মজিদ এই উপন্যাসের হচ্ছে মূল চরিত্র। সে হচ্ছে মানুষের যে সরলতা সেটার আশ্রয় নিয়ে সে প্রতারণা করে, ভণ্ডামি করে। হ্যাঁ, এবং এখানে মানুষের যে ধর্মীয় যে মানে অনুভূতিগুলো, সেটার নিখুঁত একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর চাঁদের অমাবস্যা অলরেডি আমরা আলোচনা করেছি, এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। নিজের বিবেকের সাথে, নিজের ভেতরে লালন করা ন্যায়বোধের সাথে যে লড়াই, অস্তিত্বের সাথে যে লড়াই, অস্তিত্ব হারানোর যে চিন্তা, এই বিষয়গুলোই হচ্ছে তোমার চাঁদের অমাবস্যাতে উঠে এসেছে। আর কাঁদো নদী কাঁদো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে একটা সামাজিক বাস্তবতায় ব্যক্তির যে অস্তিত্ব সংকট সেটা কিভাবে প্রকট হয়ে ওঠে, এবং সেখান থেকে সে কিভাবে আত্মমুক্তির পথ খুঁজে, সেটাই হচ্ছে তোমার কাঁদো নদী কাঁদো উপন্যাসে উঠে এসেছে। সমকালীন সমাজচিত্র। তো সমকাল তো শুধু সমকাল না, মানে এখনো ওনার উপন্যাসগুলো আমি মনে করি যে এখন আমাদের যে সমাজচিত্র এটার জন্য বলা যায় মানে উপযুক্ত। এখনো এগুলো মানে আধুনিক বলা যায়। এই সময়ে এসো যে কুসংস্কার গুলো তিনি তুলে ধরেছেন, ধর্মের নামে যে প্রতারণা, হ্যাঁ, মানুষের মূল্যবোধের যে অবক্ষয়, এই সবকিছুই তো এখনো আছে। সামাজিক বিষয়, রীতিনীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, এগুলোই হচ্ছে ওনার উপন্যাসে উঠে এসেছে। এবং উপন্যাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পটভূমি গ্রামীণ সমাজ ছিল, বিভিন্ন সামাজিক রীতিনীতি, প্রচলিত ধ্যান ধারণা, কুসংস্কারচ্ছন্ন, ধর্মভীরু শোষিত যে গ্রামবাসী, আর এদের উল্টো মানে এই যে শোষিত গ্রামবাসী বা দরিদ্র পীড়িত যে গ্রামবাসী, আর এদের বিপরীতে কি ছিল? ছট প্রতারক ধর্ম ব্যবসায়ী ছিল, হ্যাঁ, শোষক ভূস্বামী ছিল। এই সবকিছু মিলিয়েই হচ্ছে কি ওনার যে সমাজ চিত্র সেটাই হচ্ছে ওনার উপন্যাসে উঠে এসেছে। আচ্ছা, চাঁদের অমাবস্যা উপন্যাসে বিধৃত চেতনা প্রবাহ রীতি, চেতনা প্রবাহ রীতি অর্থাৎ আমার 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 মধ্যে যে চেতনাটা এখন প্রবাহিত হচ্ছে, আমি এখন যেটা নিয়ে ভাবছি, যা নিয়ে ভাবছি, যে চেতনাটা প্রবাহিত হচ্ছে, এই চেতনা প্রবাহিত প্রবাহ রীতি ধর্মীয় উপন্যাস হচ্ছে ওনার চাঁদের অমাবস্যা। ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে চরিত্র আরেফ আলী প্রধান চরিত্র, সে হচ্ছে তোমার আশ্রয়প্রাপ্ত ছিল। তো সে যখন কাদেরকে দেখে সে বুঝতে পারে যে কাদের হচ্ছে হত্যাকারী, কিন্তু সে কাদেরের নামটা বলতে পারে না। এখন তার মধ্যে তার ভেতরে যে চেতনাটা প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এই সেটাই মূলত কি এই উপন্যাসে বিধৃত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হত্যার বিষয়টি নিয়ে আরেফ আলীর চিন্তা চেতনা আবর্তিত হতে থাকে। হত্যার ঘটনাকে সংহরণ করে ব্যক্তি ঘটনা অভ্যন্তরে নিক্ষেপ করে তার মনোজাগতিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটাই উপন্যাসে তুলে ধরা হয়েছে। এই উপন্যাসের বাহিরের ঘটনা গৌণ, মূলত হচ্ছে আরেফ আলীর ভেতরে যে ঘটনাটা চলতে থাকে, তার ভেতরে যে চেতনাটা প্রবাহিত হতে থাকে, সেটাই হচ্ছে এখানে
আসল বিষয়। এজন্য এটা হচ্ছে চেতনা প্রবাহ রীতিধর্মী উপন্যাস। এতটুকু হচ্ছে আমাদের আজকের আলোচনা, এবং বলা যায় আজকে না আমাদের মানে রিটেনের শেষ ক্লাস। আশা করি তোমাদের গ্রামার এবং সাহিত্য সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। আর বাকি যে বিষয়গুলো আছে, যে টপিক গুলো আছে, এগুলো সার্বিকভাবে আলোচনা করবো হচ্ছে সাদমান সাকিব। কোন দিন ক্লাস হবে সেটা তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।